Hello everyone, I hope every one of you is having a great time. First of all, today let me wish you a belated Merry Christmas. 25th কিন্তু জাস্ট চলে গেল এবং সামনেই কিন্তু নিউ ইয়ার। তো একটা ফেস্টিভ মরশুম চলছে, মোটামুটি একটা ফেস্টিভ মুডে প্রত্যেকে আছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, আমরা পিকনিক করছি, আনন্দে আছি। নিশ্চয়ই আমরা অবশ্যই খুব আনন্দ করবো, কিন্তু তার মধ্যে একটা জিনিস কিন্তু মনে যেন আমাদের থাকে প্রত্যেকের, যে আমাদের সামনে কিন্তু দুটো বড় টার্গেট, একটা মাধ্যমিক, একটা এইচএস। তো পড়াশোনাটাকে একদম আমরা অ্যাভয়েড করবো না, আমরা একটু সঙ্গে সঙ্গে চালিয়ে যাব, ঠিক আছে? তো আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। লাস্ট ক্লাসে আমরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স করতে শিখে গেছি। ক্লজের প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা আমরা দেখেছি। তোমরা যারা ক্লাসটা করোনি, আমি রিকোয়েস্ট করবো তোমাদের প্রত্যেকের কাছে, আই বাটনের লিঙ্কটা দেওয়া রইলো, তোমরা ওই ক্লাসটা করে তারপর কিন্তু এটা দেখো, নাহলে কিন্তু ওটা কিছু কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে না, ঠিক আছে? আর আজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে ডিসকাশন করব। তার আগে আমরা একটু আমাদের লাস্ট ক্লাসের মেমোরিটা একটু ব্রাশ আপ করে নিই। লাস্ট ক্লাসে আমরা জেনেছি যে ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের এমন একটা অংশ যার মধ্যে থাকবে কি একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর তার কখনো একটা মিনিং থাকবে, কখনো মিনিং থাকবে না, ঠিক আছে? কমপ্লিট মিনিং, আমি কমপ্লিট মিনিংয়ের কথা বলছি। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ভার্বটার কথা আমরা বারবার বলছি, এই ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে। তো তোমাদের যাদের কাছে ফাইনাইট নন ফাইনাইটের কনসেপ্ট ক্লিয়ার নেই, তোমরা কিন্তু ওই ভিডিওটাও দেখবে একটু, ঠিক আছে? তাহলে কিন্তু এটা একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। চলো, আমরা একটা সেন্টেন্স লিখেছি, যে আমরা পড়েছিলাম না লাস্ট ক্লাসে যে ক্লজের তিনটে ভাগ, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে কারোর উপর ডিপেন্ড করে না, যাকে ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। দ্বিতীয় ক্লজটা আমরা কি বলেছিলাম? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এর কাজ কি? এ সবসময় একটা মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে। আরেকটা পড়েছিলাম আমরা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা অনেকগুলো সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা মেইন ক্লজের সঙ্গে কিন্তু একে অপরকে অ্যান্ড, বাট, অর দিয়ে যুক্ত করে রাখবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা জানি। একটা সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্সটা আমরা দেখি এর মধ্যে কটা ক্লজ রয়েছে, তারপরে আমরা মূল ডিসকাশনে যাচ্ছি। আমি লিখেছি, আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ ইউ গেভ মি। আমি পেনটা হারিয়েছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে দেখো তো এখানে কতগুলো ভার্ব রয়েছে আর কতগুলো সাবজেক্ট রয়েছে, আমরা একটু দেখি। কারণ ক্লজ হতে গেলে সাবজেক্ট ভার্বটা কিন্তু অবশ্যই মাস্ট। তাহলে একটা সাবজেক্ট পাচ্ছি, আই হ্যাভ লস্ট, এটাকে আমি একটা ভার্ব ধরছি, ঠিক আছে? হ্যাভটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব, কারণ যদি এখানে হি থাকতো তাহলে কিন্তু হ্যাজ হয়ে যেত, তাই না? চেঞ্জ হতো এ, তাহলে এ কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে আই হ্যাভ লস্ট মানে আমি হারিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এখানেও কিন্তু আরেকটা সাবজেক্ট পাচ্ছি আমরা, ইউ, আর গেভ আরেকটা ভার্ব। তাহলে সেন্টেন্সটাতে আমরা দুটো সাবজেক্ট পাচ্ছি, দুটো ভার্ব পাচ্ছি। তাহলে এটা কিন্তু দুটো ক্লজ রয়েছে, আমরা কিন্তু বুঝতে পারছি দুটো অংশ আছে বাক্যের। তাহলে দেখি তো কোনটা কমপ্লিট বা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা একটু দেখার চেষ্টা করি। আই হ্যাভ লস্ট দ্য পেন, এই পার্টটাকে পড়ি আমরা একবার। আই হ্যাভ লস্ট দ্য পেন, আমি পেনটাকে হারিয়েছি। তাহলে এই যে অংশটা আমি বললাম, এটা শুনে মনে হচ্ছে তোমাদের কোনো কিছু ইনকমপ্লিট? না, এটা কিন্তু একটা কমপ্লিট অংশ। আমি পেনটাকে হারিয়েছি, তাহলে এই পার্টটাকে আমি আলাদা করে নিলাম। তাহলে এর যেহেতু একটা নির্দিষ্ট মানে আছে, এ কারোর উপর ডিপেন্ড করছে না, একে কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলবো, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে মেইন ক্লজ। আর এই অংশটাকে দেখো এবার, হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। যদি এই অংশটাকে বাদ দিয়ে আমি শুধু এই অংশটাকে বলার চেষ্টা করি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না? মনে হচ্ছে না ইনকমপ্লিট সেন্টেন্স? দেখো তো, যেটা মানে যখনই আমরা বলবো যেটা, আমাদের মধ্যে প্রশ্ন আসবে যে কোনটা বা কিসের কথা এখানে বলা হচ্ছে, যে পেনটাকে আমরা বাদ দিই, তাই তো? তাহলে এই অংশটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে এই অংশের উপরে, প্রধান অংশের উপর ডিপেন্ড করছে, যে তাকে আমরা বলি নির্ভরশীল বাক্যাংশ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে এ কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে, একে আমি ডিপেন্ডেন্ট বললাম, ঠিক আছে? এই ডিপেন্ডেন্ট অংশ। এবার তোমরা যারা এই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের এভাবে সেন্টেন্স অ্যানালাইজ করতে, তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম বলে দিই, বা ফাঁকিবাজি নিয়ম তোমরা বলতে পারো। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে কতগুলো বাইন্ডার্স দিয়ে কিন্তু সাব ক্লজ সবসময় মেইন ক্লজের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কোনো বাইন্ডার্স রয়েছে কিনা। এই ক্লজের সঙ্গে এই ক্লজটাকে বাইন্ড করছে কে, বেঁধে রাখছে কে? এই হুইচ শব্দটা, হুইচ, এ কিন্তু একটা বাইন্ডার্স।
বাইন্ডার্স কি জিনিস? এই যে শব্দগুলো আছে WH ওয়ার্ডস, হুইচ একটা WH ওয়ার্ড, দ্যাট, অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, টিল, আনটিল, দো, অলদো, আনলেস, ফর। 99% ক্ষেত্রে এগুলোই থাকে। এছাড়া আরও কয়েকটা রয়েছে কিন্তু সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো জানলেই তোমাদের হবে। ঠিক আছে, তাহলে এই হুইচটা একটা বাইন্ডার। তাহলে আমরা এটাও মনে রাখবো, এভাবে দেখলেও আমরা ক্লজ চিনতে পারবো যে সবসময় কিন্তু বাইন্ডার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়। একটা বাইন্ডার কিন্তু থাকবেই সেখানে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম কোনটা সাব ক্লজ কোনটা মেইন ক্লজ। এবার আজকে আমরা মূল ডিসকাশনে যাব, যেখানে ডিফারেন্সিয়েট করতে আমাদের খুব অসুবিধা হয়, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো কিন্তু ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের 3টে শ্রেণী বিভাগ। ঠিক আছে, চলো আমরা এবার নাউন ক্লজ নিয়ে ডিসকাশন শুরু করি। তাহলে বন্ধুরা, আজকে প্রথমে আমরা নাউন ক্লজ সম্পর্কে শিখব, এবং নাউন ক্লজ শিখতে গিয়ে আমরা একই সঙ্গে দেখে নেব যে অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে নাউন ক্লজের কী কী ডিফারেন্সেস রয়েছে, এবং যদি কোনো সিমিলারিটিস থাকে তাহলে সেটাও কিন্তু আমরা একই সঙ্গে দেখে নেব। ঠিক আছে, আমরা প্রত্যেকেই যদি এই শব্দটা একটু ভেঙে দেখি, ক্লজ মানে তো আমরা অলরেডি জানতে পেরেছি যে কতগুলো শব্দ পাশাপাশি বসবে, যেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, কখনো তার একটা কমপ্লিট মিনিং হবে, কখনো হবে না। ঠিক আছে, আর নাউন কি জিনিস আমরা ছোট থেকে পড়ে এসেছি যে কোনো নামবাচক শব্দ, আর নেমিং ওয়ার্ড, সেটা কোনো বস্তুর হতে পারে, কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো অ্যাবস্ট্র্যাক্ট জিনিসের হতে পারে। অ্যাবস্ট্র্যাক্ট জিনিস বলতে কি, যে ধরো আমি বললাম হেট্রেড, ঘৃণা। ঘৃণা আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তো এই হচ্ছে নাউনের ব্যাপারটা। তো নাউন হবে এবং একটা ক্লজ যে নাউনের মতো কাজ করবে। এবার আমরা একটু দেখব একটা নাউন সেন্টেন্সে কি কি কাজ করতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই দেখব যে সেন্টেন্সে যে সাবজেক্ট হয় সে কিন্তু হয় নাউন না হলে প্রোনাউন হয়। তাই দেখো আমরা লিখেছি সাবজেক্ট অফ আ ভার্ব। ঠিক আছে, একটা সাবজেক্ট হবে, তাহলে কিন্তু সেটা একটা নাউন ক্লজ। অনেকগুলো শব্দ এবং একসঙ্গে বসবে, সাবজেক্টের কাজ করবে, তাহলে আমরা নাউন ক্লজ বলবো সেটাকে। অবজেক্ট হতে পারে। ঠিক আছে, অবজেক্ট কী জিনিস? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কর্ম। তাহলে অবজেক্টের মতো কাজ করতে পারে, তাকে আমরা নাউন ক্লজ বলবো। আমরা লক্ষ্য করব যে সাবজেক্ট যেমন বললাম সব ক্ষেত্রেই প্রায় নাউন বা প্রোনাউন হয়, অবজেক্টও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নাউন বা প্রোনাউন হয়। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম একটা সেন্টেন্স রয়েছে, হিজ ইলনেস ইজ নান টু অল। একটা গ্ল্যান্সে প্রথম দেখাতেই সেন্টেন্সটা তোমাদের কেমন মনে হচ্ছে? এটা কোনো ডিপেন্ডেন্ট ক্লজ? এখানে দেখো তো কোনো আলাদা ভাগ করতে পারছো কিনা কোনো অংশকে? একটা সাবজেক্ট আছে ইলনেস, একটা ইজ। আচ্ছা, সাবজেক্ট কিন্তু ইলনেস, হিজ কিন্তু সাবজেক্ট নয়। আমরা বলছি কি তার অসুস্থতা হয় আমাদের প্রত্যেকের কাছে জানা। ঠিক আছে, তাহলে হওয়া কাজটা কে করছে? এই অসুস্থতা কাজটা। তাহলে ইলনেসটা কিন্তু সাবজেক্ট এখানে, হিজ কিন্তু মোটেও সাবজেক্ট নয়, আর ইজটা ভার্ব। সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এখানে কিন্তু এটা একটা সিঙ্গেল ক্লজ, এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে কোনো আলাদা করে অংশ নেই, কেননা কোনো বাইন্ডার্স নেই এর মধ্যে। কারণ আমরা কি দেখেছি যে ডিপেন্ডেন্ট ক্লজ হতে গেলে এই শব্দগুলোর মধ্যে কিছু একটা থাকতে হবে, এখানে কিন্তু সেই পার্টটা নেই। তাহলে এই একটা প্রিন্সিপাল ক্লজ এবং এর একটা কমপ্লিট মিনিং রয়েছে, এ কিন্তু নিজে নিজেই সম্পূর্ণ। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখি। একই সেন্টেন্স আমরা একটু অন্যভাবে লিখেছি, যে দ্যাট হি ইজ ইল, সে যে অসুস্থ, ইজ নান টু অল, এটা আমাদের প্রত্যেকের কাছে জানা। তাহলে আমরা কি দেখেছি? এই ইজ নান টু অল পার্টের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা? ইজটা। ইজ হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব বলতে পারি আমরা, কারণ ইজটা যদি এখানে আমরা প্লুরাল সাবজেক্ট হতো, এ কিন্তু চেঞ্জ হয়ে যেত, আর হয়ে যেত। তো এবার আমরা দেখি এই যে পুরো পার্টটা আমি লিখেছি, দ্যাট হি ইজ ইল, আমরা কি জানিস ভার্বের আগে কে বসে? সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে সবসময়। তাহলে নাউন ক্লজ হতে গেলে কি হতে হবে? সাবজেক্ট অফ এ ভার্ব, এই ভার্বটা সাবজেক্ট হতে হবে। তো দেখো তো এই পুরো অংশটা কিন্তু একটা সাবজেক্টের মতো কাজ করছে এখানে। ঠিক আছে, কারণ কি সাবজেক্টের পরে ভার্ব বসাবো আমরা। এবার দেখো এটা কি একটা ফ্রেজ না ক্লজ? এখানে একটা হি পাচ্ছি সাবজেক্ট, ইজ পাচ্ছি একটা, তাহলে একটা সাবজেক্ট ভার্ব পাশাপাশি বসেছে এবং এর একটা মানে আছে, যেটা কিন্তু ইনকমপ্লিট মানে। দেখো তোমরা একটু বুঝতে চেষ্টা করো, যে সে অসুস্থ, তাতে কি হয়েছে? আমাদের প্রশ্ন আসবে মনে, তাহলে কিন্তু কমপ্লিট নয়। কিন্তু এই পার্টটাকে দেখো, আমাদের প্রত্যেকের জানা বলতে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স।
তাহলে এই অংশটা এর উপর নির্ভর করছে এবং একই সঙ্গে একটা সাবজেক্টের কাজ করছে এবং সাবজেক্ট কিন্তু আমরা কি বললাম অধিকাংশ ক্ষেত্রে নাউন বা প্রোনাউন হয়, তাই এটা একটা নাউন ক্লজ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? একটা ক্লজ এবং একই সঙ্গে সাবজেক্ট এবং নাউনের মতো কাজ করছে, তাই এটা নাউন ক্লজ বলা হলো। সেকেন্ড পয়েন্টে আমরা দেখি একই সেন্টেন্স আবার একটু উল্টে লিখেছি, উই অল নো দ্যাট হি ইজ ইল। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি, কোনো একটা ব্যাপার আমরা প্রত্যেকে জানি। এবার এই জানিকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমরা কাকে জানি কোনো উত্তর নেই, কিন্তু কি জানি যদি বলি এবং কি জানি দিয়ে কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে এই নো ভার্বটাকে যখন আমি কি দিয়ে প্রশ্ন করছি যে কি জানি, উত্তরটা কি আসছে? যে সে অসুস্থ। তাহলে এই পুরো অংশটা কিন্তু কাজ করছে একটা অবজেক্টের মতো এবং আমরা কি বলেছি অবজেক্ট অফ এ ভার্ব কিন্তু একটা নাউন ক্লজ হয়। তাহলে দ্যাট আছে, দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে বাইন্ডার, তাহলে এই যে পার্টটা পাচ্ছি পুরো এটা একটা নাউন ক্লজ এবং এই একটা অবজেক্টের মতো কাজ করছে। ঠিক আছে, অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল। আবার একই সেন্টেন্সকে আরেকটু অন্যভাবে লিখি, উই অল নো দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ইল। আমরা প্রত্যেকে জানি সেই ব্যাপারটা যে সে অসুস্থ। এবার দেখো তো, নোকে প্রশ্ন করো আমরা কি জানি? আমরা কোনো একটা ব্যাপার জানি, দ্য ফ্যাক্ট, এইটা হচ্ছে উত্তর। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাবো? অবজেক্ট। তাহলে এই একটা অবজেক্ট। অবজেক্ট আমরা কি জেনেছি? নাউনের মতো কাজ করে, নাউন ক্লজের বলেছি আমরা অবজেক্ট অফ এ ভার্ব নাউন হয়। তাহলে এটা যদি নাউন হয় আর নাউনের সম্পর্কে যে শব্দ থেকে আমরা কিছু জানতে পারি, ঠিক আছে, সেটা যাই হোক, সেটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যাই হোক না কেন, তাকে কিন্তু আমরা বলি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে এই কোন ফ্যাক্ট, এই ফ্যাক্টটার সম্পর্কে জানতে পারছি কোন পার্টটা থেকে? দেখো তো, যে সে অসুস্থ। কোন ব্যাপারটা? যে সে অসুস্থ। তাহলে এই যে পুরো অংশটা রয়েছে এ কিন্তু এই শব্দটাকেই কোয়ালিফাই করছে। এই যে ফ্যাক্টটা যে সে অসুস্থ, তাহলে এটা যদি একটা নাউন হয় আর নাউনের সম্পর্কে আমরা জানতে পারছি এই পার্টটা থেকে, তাহলে এটা কিন্তু একটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং যেহেতু একটা ক্লজে, কারণ এখানে একটা সাবজেক্ট পাচ্ছি, একটা ভার্ব পাচ্ছি, কতগুলো শব্দ পাশাপাশি বসেছে, মানে আছে একটা এর, তাহলে এ কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? তাহলে এই পার্টটায় দেখো সাবজেক্ট পেলাম, এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, আর এখানে যেহেতু এই ফ্যাক্ট কথাটা আগে চলে এসছে এবং এ নাউন হয়ে গেছে তখন, এবং একে কিন্তু এ বানিয়ে দিয়েছে তখন অবজেক্ট, অ্যাডজেক্টিভ। তাহলে এ হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমরা দেখো ব্যাপারটা কিন্তু একটু কনফিউজিং। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু এই কমন ক্লজটা পাচ্ছি, দ্যাট হি ইজ ইল, দ্যাট হি ইজ ইল, দ্যাট হি ইজ ইল। কিন্তু এর ফাংশন কিন্তু এক এক জায়গায় এক এক রকম। কোথাও এর ফাংশন সাবজেক্টের মতো, কোথাও অবজেক্টের মতো, আবার কোথাও পুরো ক্লজটা চেঞ্জ হয়ে গিয়ে ও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে, নাউন থেকে বেরিয়ে এসে। তাহলে অনেকে কিন্তু মনে করি আমরা যে দ্যাট দিয়ে শুরু হলেই সেটা কিন্তু নাউন ক্লজ হয়, কিন্তু একদম ভুল কনসেপ্ট এর। এখানে কিন্তু এই সেন্টেন্সে কিসের মতো কাজ করছে তার উপর ডিপেন্ড করবে ও কি ক্লজ। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে মোটামুটি পরিষ্কার। তবে তোমরা, আমি সাজেস্ট করবো আরেকটাবার একটু দেখে নিও। এবার আমরা নাউনের থার্ড ফাংশনটা দেখব। বলা আছে অবজেক্ট অফ আ প্রেপোজিশন। আমরা কিন্তু কি জানি যে অবজেক্ট হয় ভার্বের, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কিন্তু প্রেপোজিশনেরও কী করে অবজেক্ট হয় সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, একটা সেন্টেন্স রয়েছে, ইট ডিপেন্ডস অন হাউ হি ডাজ দ্য ওয়ার্ক। যদি আমরা নাও জানি, নাও ডিফারেন্সিয়েট করতে পারি কোনটা নাউন ক্লজ, কিন্তু আমরা কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এখানে একটা WH দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে জোড়া হয়েছে, একটা বাইন্ডার, তাই না? আচ্ছা, HOW বানানটা কিন্তু HO দিয়ে শুরু হলেও এটাকে WH এর ক্যাটাগরিতেই আমরা ফেলি। ঠিক আছে, তাহলে দেখো এটা নির্ভর করে, ইট ডিপেন্ডস অন হাউ হি ডাজ দ্য ওয়ার্ক, সে কীভাবে কাজটা করবে তার উপর। ডিপেন্ডটা এখানে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। একে আমরা কী দিয়ে প্রশ্ন করি? কি ডিপেন্ড করে? প্রপার কোনো উত্তর নেই। কাকে ডিপেন্ড করে? সেক্ষেত্রে তো আরোই কোনো প্রপার উত্তর নেই। যখনই আমরা প্রশ্ন করব কিসের উপর ডিপেন্ড করে, তখন কিন্তু উত্তরটা আসবে হাউ হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে দেখছো, এই অনকে প্রশ্ন না করলে কিন্তু আমরা উত্তরটা পাচ্ছি না, কোন ব্যাপারটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কিন্তু একটা অবজেক্ট এই প্রেপোজিশনটার। ঠিক আছে, আর এবং একটা নাউন ক্লজ। কারণ কি, প্রেপোজিশনের পরে কিন্তু নাউন বসে ডিয়ার, 99% কেসেসে। তারপর এটা দেখো, শি ইজ অ্যাংরি, সে হয় রাগী, রেগে গেছে সে কোনো ব্যাপারে, সেটা কিসের উপর? অ্যাট হোয়াট ইউ ডিড। হোয়াট ইউ ডিড, এখানে WH আমরা পেয়ে গেছি, তাহলে এই পোর্শনটা অবশ্যই ক্লজ। কিন্তু কিসের উপর রেগে গেছে? হোয়াট ইউ ডিড।
অ্যাট হোয়াট ইউ ডিড। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা আমরা পাচ্ছি অ্যাজ আ নাউন ক্লজ। আবার দেখো, আই এম ইন্টারেস্টেড ইন হু বিকামস দ্য উইনার। আমার খুব কৌতূহল আছে বা আমি খুব আগ্রহী জানতে যে হু বিকামস দ্য উইনার, কে জয়ী হয়, কে বিজেতা হয় এখানে। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা অবশ্যই চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে, WH দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা নাউন ক্লজ। এবং এই ইন প্রেপোজিশনটাকে আমি কিসের উপর ইন্টারেস্টেড, কোন ব্যাপারটাতে ইন্টারেস্টেড, হু বিকামস দ্য উইনার। এই পুরো ক্লজটা কিন্তু আমরা উত্তর হিসাবে পাচ্ছি। এখানে এই হু কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, বিকামস কিন্তু একটা ফাইনাইট ভার্ব হিসাবে, তাহলে এটা একটা ক্লজ। এক্ষেত্রে কী হবে, এই হোয়াটটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে, আর এটা ইউটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং ডিডটা একটা ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এটা একটা, আরেকটা পেলাম কি আমরা, হি একটা সাবজেক্ট, প্রত্যেকটা তাহলে সাবজেক্ট আর ভার্ব কিন্তু পাশাপাশি আমরা পাচ্ছি। তাহলে এগুলো একটা ক্লজ, এবং যেহেতু নাউনের পরে প্রেপোজিশনের পরে বসছে, তাই এগুলো নাউন ক্লজ। ঠিক আছে, এবার আমরা তাহলে এই পার্টটাও আমাদের কমপ্লিট। আমরা অ্যাজ আ কমপ্লিমেন্ট আর অ্যাপোজিশন টু এ নাউন এই দুটো পার্ট দেখে নেব। অ্যাজ আ কমপ্লিমেন্ট কথাটা হয়তো অনেকে নতুন শুনছো, তোমাদের জন্য একটু শর্টে বলে দিই আমি। সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি বললাম হি ইজ মাই ব্রাদার। তাহলে এই যে সে কথাটা আর মাই ব্রাদার কথাটা, এই দুটো কি একই পার্সন নয়? দেখো তো, সে হয় আমার ভাই, তাহলে আমার ভাই যে, সেই তো সে। তাহলে এই সেকে কমপ্লিমেন্ট করছে কিন্তু মাই ব্রাদার। বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা কি হলো, তার সঙ্গে আমার যে সম্পর্ক, এটা আমরা এই শব্দটা দিয়ে জানতে পারলাম। তাহলে এই দুটো জিনিস কিন্তু একই। তাহলে এটা আর এটা যদি একই হয়, সেক্ষেত্রে কিন্তু একে কমপ্লিমেন্ট করছে। এই সাবজেক্টকে এই পার্টটা কমপ্লিমেন্ট করছে। এই ফ্রেজটা রাদার বলা ভালো, কারণ দুটো শব্দ রয়েছে এখানে, কিন্তু সাবজেক্টের ভার্ব নেই, সুতরাং এটা ক্লজ নয়, এটা ফ্রেজ। তো এই পার্টটা কিন্তু একটা, আমি বলতে পারি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই, মোটামুটি একটু আমি শর্টে বলে দিলাম। যদি আমরা মনে করি পরে একটা কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে আলাদা একটা ক্লাস আমরা করতে পারি। দ্য ট্রুথ ইজ হি ইজ নট ওয়েল। সত্যিটা হচ্ছে যে সে সুস্থ নেই। ঠিক আছে, তাহলে এই যে সত্যি কথা, কোন ব্যাপারটাকে সত্যি বলে মনে করছি আমরা, যে সে ভালো নেই বা সুস্থ নেই। তাহলে এই যে পার্টটা পুরো আমরা পাচ্ছি, এই ট্রুথটা কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটাই। আর হি একটা সাবজেক্ট রয়েছে, ইজ রয়েছে, তাহলে এটা একটা ক্লজ কমপ্লিটলি। এবং এ কিন্তু একটা নাউন ক্লজ। কেন? একটা নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে। সাবজেক্টকে কোয়ালিফাই করা মানে তাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বা নাউন কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা দেখো, দিস মানে এটা, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। এটা কি? যা আমরা আশা করেছিলাম। ঠিক আছে, তাহলে এই দিস কথাটা দিয়ে এই যা আমরা আশা করেছিলাম, এটা কিন্তু দিসকে কমপ্লিমেন্ট করছে এখানে, এবং এই একটা নাউন কমপ্লিমেন্ট, কারণ শুরুতে একটা প্রোনাউনকে কিন্তু এ কোয়ালিফাই করছে। নাউন বা প্রোনাউনকে একটা ক্লজ যদি কোয়ালিফাই করে, পুরোপুরি কোয়ালিফাই করা বলতে এর সম্পর্কে আমরা জানতে পারছি এই শব্দটা দিয়ে, বা পুরোপুরি এই পার্টটা, এই যে অংশটা রয়েছে, এই ক্লজটা এবং এই যে শব্দটা কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে। তাই এটা একটা কমপ্লিমেন্ট, এবং এই অংশটা পুরো এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করছে, সেন্টেন্সের সেন্সটাকে বা মিনিংটাকে। এক্ষেত্রেও তাই, হি ইজ নট ওয়েল, এই পার্টটা এই ট্রুথ ব্যাপারটাকে কিন্তু কমপ্লিমেন্ট করতে সাহায্য করছে। এটাকে আমরা অ্যাজ আ কমপ্লিমেন্ট মনে করতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা লাস্ট যে পয়েন্টে রয়েছে, তাহলে অ্যাপোজিশন টু এ নাউন। অ্যাপোজিশন কথাটা তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলে দেওয়া ভালো। একটা সেন্টেন্স আমি লিখেছি, নেতাজি দ্য গ্রেট লিডার ফট ফর আওয়ার কান্ট্রি। নেতাজিকে একজন মহান নেতা, নেতাজির পরিচয়টা আমরা পরের পার্টে দিয়ে দিচ্ছি। নেতাজির সম্পর্কে কিন্তু আমরা এই অংশটা বললাম, যিনি আমাদের দেশের জন্য লড়েছিলেন, তাই তো? এটা কিন্তু কোনো নাউন ক্লজের এক্সাম্পল নয়, এটা একটা সিম্পল সেন্টেন্স, বা বলা উচিত প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো এই যে অংশটা এবং এর পরেই কিন্তু এই পার্টটা বসে গেছে, ঠিক এই ব্যাপারটাকেই কিন্তু নাউন ইন অ্যাপোজিশন বলে। আমরা খুব সংক্ষেপে বলছি, পরে একটু আমরা যখন এক্সাম্পল দিয়ে দেখব তখন অনেক ডিটেলসে আমরা জানতে পারবো জিনিসটা। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা দেখে নিই নাউন ক্লজের এবার। ইট ইজ ট্রু দ্যাট হি উইল কাম। তাহলে দ্যাট থেকে একটা বাইন্ডার যোগ করা আছে, মানে হিটা একটা সাবজেক্ট রয়েছে, এটা একটা ফাইনাইট ভার্ব রয়েছে,
তাহলে এই পার্টটা কিন্তু একটা ক্লজ, এবং এটা কী ক্লজ? নাউন ক্লজ। কেন? ইট ইজ ট্রু। এই যে ট্রু কথাটা, এটা সত্যি মানে কি? কোনো একটা ব্যাপার সত্যি, কোনো একটা ব্যাপার মানে কি? এটা ম্যাটার, ম্যাটার মানে সেটা কিন্তু নাউন। তাহলে এই যে পার্টটা, এই ইট ইজ ট্রু, এই ফ্যাক্টটা, যে ট্রু ফ্যাক্টের কথা আমরা বলছি বা যে সত্যি ঘটনাটার কথা বলছি, ঘটনা মানে তো নাউন, আর সেই নাউনটার পরে বসে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে কোয়ালিফাই করছে, বা এটা যা জিনিস এটাও তাই। অনেকটা কমপ্লিমেন্টের মতো শোনালো, তাই তো? কিন্তু এটা আমরা একটু ডিটেল ওয়েতে জানবো নেক্সট ক্লাসে, এবং সেখানে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি অ্যাপোজিশন ব্যাপারটা অনেক বেশি এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যন্ত কি জানতে পারলাম? যে নাউন ক্লজ, এই ফাংশনগুলো অনেক সময় মনে করি আমরা দ্যাট থাকলে নাউন ক্লজ, WH থাকলে নাউন ক্লজ। না, নাউন যদি একটা ক্লজ যদি সেন্টেন্সের মধ্যে এই ফাংশনগুলোর মতো কাজ করে, এই যে ফাংশনগুলো আমরা দেখলাম নাউনের, তাহলে কিন্তু সে নাউন ক্লজ। ঠিক আছে? মনে হয় তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার। আমি জানি অনেকের কাছেই এখনও পর্যন্ত কমপ্লিটলি এটা ক্লিয়ার হয়নি। তো আমরা নেক্সট ক্লাসে বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমরা শিখবো, আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে যখন বুঝবো, তখন কিন্তু আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এটা। ঠিক আছে? আজকের মতো তাহলে এই পর্যন্তই। আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।